সুপ্রিয় ছাত্ররা, আজকে আমরা মাধ্যমিক গণিত অধ্যায় 15 এর বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্যের সরল সাধারণ স্পর্শক ও তির্যক সাধারণ স্পর্শক নিয়ে আলোচনা করব। আমরা সর্বপ্রথমে সরল সাধারণ স্পর্শক ও তির্যক সাধারণ স্পর্শক আলাদা কোথায়, অর্থাৎ এই দুটোর পার্থক্য নিয়ে আলোচনা করব, যাতে এই স্পর্শক সম্পর্কে, সরল সাধারণ স্পর্শক এবং তির্যক সাধারণ স্পর্শক সম্পর্কে আমাদের ধারণাটি স্পষ্ট হয়। এবং তারপরে আমরা চলে যাব মূল উপপাদ্যে। এই সম্বন্ধীয় যে উপপাদ্যটি রয়েছে আমাদের বইতে, সেটি হচ্ছে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে বৃত্তদ্বয়ের কেন্দ্রদ্বয় ও স্পর্শবিন্দু সমরেখ। এটির প্রমাণ আমরা করব। তারপরে আমরা এর কতগুলি প্রয়োগ নিয়ে আলোচনা করব। দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে কখন, আমরা কখন বলি যে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে? একই সমতলে দুটি বৃত্তর যদি একটি ছেদবিন্দু হয়, তাহলে বলা হয় বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ করেছে। অর্থাৎ ওই বিন্দুতে, অর্থাৎ ওই স্পর্শ বিন্দুতে একটি বৃত্তের স্পর্শক যদি অপর বৃত্তকেও ওই বিন্দুতে স্পর্শ করে, তবে বলা হবে বৃত্ত দুটি পরস্পরকে ছেদ বিন্দুতে স্পর্শ করেছে। আমরা চিত্রের সাহায্যে বুঝতে পারি এটি। এখানে আমরা দুটি বৃত্ত নিয়েছি, একটি ও কেন্দ্রীয় এবং একটি পি কেন্দ্রীয়। ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক হচ্ছে এ বি, যেটি কিনা বৃত্তকে টি বিন্দুতে স্পর্শ করেছে। এবারে এই এ বি স্পর্শক পি কেন্দ্রীয় বৃত্তকেও ওই একই বিন্দু টি তে স্পর্শ করেছে। ঠিক আছে, এই এ বি স্পর্শকটি এই পি কেন্দ্রীয় বৃত্তকে ওই টি বিন্দুতে স্পর্শ করেছে। সেই জন্য আমরা বলি যে ও কেন্দ্রীয় বৃত্ত এবং পি কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে। এবার আরেকটি ছবিতে, চিত্র 2-এ আমরা দেখছি যে ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক যদি সিডি হয়, এই সিডি কিন্তু পি কেন্দ্রীয় বৃত্তকে স্পর্শ করেনি। তাই পি কেন্দ্রীয় বৃত্ত এবং ও কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে ছেদ করেছে, স্পর্শ করেনি। বোঝা গেছে? এবারে নিজের ছবিগুলি দেখে আমাদের বলতে হবে যে কোনটিতে স্পর্শ করেছে এবং কোনটিতে ছেদ করেছে বৃত্ত দুটি। 1 নম্বর ছবিতে দুটি বৃত্ত দেখানো হয়েছে। ঠিক আছে, একটি ও কেন্দ্রীয় বৃত্ত এবং একটি ওভার। 1 নম্বর চিত্রে দুটি বৃত্ত দেখানো হয়েছে এবং একটি স্পর্শক এ বি দেখানো হয়েছে। 2 নম্বর চিত্রেও তাই, দুটি বৃত্ত এবং একটি স্পর্শক সিডি দেখানো হয়েছে। 3 নম্বর চিত্রেও দুটি বৃত্ত দেখানো হয়েছে এবং একটি স্পর্শক ইএফ দেখানো হয়েছে। এই চিত্র 3টির মধ্যে 1 ও 2 চিত্রে বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ করেছে। ঠিক আছে, এই এ বি স্পর্শক এখানে, যে কিনা দুটি বৃত্তরই স্পর্শক। ঠিক আছে, এই ছোট বৃত্তটি এবং বড় বৃত্তটি দুটোরই। এমনি করে এই চিত্রের বেলাতেও তাই, দুটো বৃত্তটি স্পর্শক হচ্ছে সিডি। আর 3 নম্বর চিত্রে কিন্তু ইএফ হচ্ছে একটি বৃত্তেরই স্পর্শক, অর্থাৎ এই বড় বৃত্তটি, ছোট বৃত্তটি নয়। তাই এই বৃত্ত দুটি পরস্পরকে ছেদ করেছে, স্পর্শ করেনি। কিন্তু এই দুটি বৃত্তের ক্ষেত্রে এরা কিন্তু পরস্পরকে স্পর্শ করেছে। ঠিক আছে, 3 নম্বর চিত্রে বৃত্ত দুটি পরস্পরকে ছেদ করেছে। এখন এই 1 নম্বর চিত্রে যেহেতু স্পর্শক এ বির একই পাশে বৃত্ত দুটি অবস্থিত, ঠিক আছে, স্পর্শক এ বির একই পাশে বৃত্ত দুটি অবস্থিত, তাই আমরা বলি যে বৃত্তদ্বয় পরস্পরকে পি বিন্দুতে অন্তস্থভাবে স্পর্শ করেছে, অর্থাৎ অন্তঃস্পর্শ করেছে। আর এ বি হচ্ছে এই দুটি বৃত্তের সাধারণ স্পর্শক। আর 2 নম্বর চিত্রে কি হয়েছে, যেহেতু স্পর্শকের দুই পাশেই বৃত্ত দুটি রয়েছে, তাই আমরা এই সিডি কে, তাই বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, অর্থাৎ বহিস্থভাবে বা বহিঃস্পর্শ করেছে এই বৃত্ত দুটি এবং এই বৃত্তটি। আর 3 নম্বর চিত্রে কিন্তু বৃত্ত দুটি পরস্পরকে ছেদ করেছে, স্পর্শ করার এখানে কোনো প্রশ্নই হয় না। এবার আমরা করব যে সাধারণ স্পর্শক, সরল সাধারণ স্পর্শক এবং তির্যক সাধারণ স্পর্শকের মধ্যে কি পার্থক্য বা এগুলি বলতে আমরা কি বুঝি।
একটি সরল রেখা যদি দুটি বৃত্তের প্রত্যেকটিকে স্পর্শ করে তাহলে ওই সরল রেখাটিকে বৃত্ত দুটির সাধারণ স্পর্শক বলা হয়। এটি আমরা এতক্ষণ বুঝে গেছি। এখানে 1 নম্বর চিত্রে এবি সরল রেখাটি এই ছোট এবং বড় এই দুটি বৃত্তকেই স্পর্শ করেছে, তাই এখানে এবি হচ্ছে সাধারণ স্পর্শক। এমনি 2 নম্বর চিত্রেও তাই, এখানে সিডি সাধারণ স্পর্শক। এইবার সাধারণ স্পর্শকটি একই পাশে যদি বৃত্ত দুটি অবস্থিত হয় তাহলে স্পর্শকটিকে আমরা সরল সাধারণ স্পর্শক বলি। অর্থাৎ এখানে এবি এর একই পাশে বৃত্ত দুটি যেহেতু অবস্থিত, এই যে বৃত্ত দুটি রয়েছে যেহেতু এবি এর একই পাশে অবস্থিত, তাই আমরা এবি কে বলছি সরল সাধারণ স্পর্শক। বৃত্ত দুটি এই পাশেও ডান পাশেও অবস্থিত হতে পারে, মানে স্পর্শকের বাঁ পাশে বা ডান পাশে দুটি বৃত্তই একসঙ্গে একই পাশে অবস্থিত হতে হবে। তেমনি করে যদি স্পর্শকের যদি বিপরীত পার্শ্বে দুটি বৃত্ত অবস্থিত হয় তাহলে আমরা সেই স্পর্শকটি বলি তির্যক সাধারণ স্পর্শক। এক্ষেত্রে সিডি চিত্রে দেখানো সিডি হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক। এবার একটি কুইজ, নিচে দেখানো ছবিগুলোতে কোনটিতে কটি সরল সাধারণ স্পর্শক এবং তির্যক সাধারণ স্পর্শক আছে আমাদের বলতে হবে। প্রথম ছবিটিতে রয়েছে এরকম, দ্বিতীয় ছবিটি রয়েছে এরকম, 3 নম্বর এবং 4 নম্বর ছবিটি এরকম আছে। তাহলে 1 নম্বর ছবিতে কটি সরল সাধারণ স্পর্শক এবং কটি তির্যক সাধারণ? এবি কি সরল সাধারণ না তির্যক সাধারণ? এবি কিন্তু সরল সাধারণ, কারণ এবি হচ্ছে সরল সাধারণ স্পর্শক, কারণ এবি এর একই পাশে কিন্তু বৃত্ত দুটি অবস্থিত। আর সিডি কি? সিডি কিন্তু কোনো সাধারণ স্পর্শকই না, কারণ এটি এই ছোট বৃত্তটির স্পর্শক, কিন্তু বড় বৃত্তটির কিন্তু এটি কোনো স্পর্শক নয়, বড় বৃত্তটিকে এটি ছেদ করেছে। তাহলে আমাদের উত্তর কি হবে? 1 নম্বরের ক্ষেত্রে সরল সাধারণ স্পর্শকের সংখ্যা 1, তির্যক সাধারণ স্পর্শকের সংখ্যা 0। 2 নম্বর ক্ষেত্রে কি? এটা খুবই স্পষ্ট যে 2 নম্বর ক্ষেত্রে এবি এবং সিডি দুজনেরই দুটি বৃত্ত কিন্তু দুজনেরই একই পাশে অবস্থিত, একজনের নিচে আর একজনের উপরে, কিন্তু এবি এর এই একই পাশে বৃত্ত দুটি কিন্তু অবস্থিত এবি স্পর্শক। তেমনি করে সিডি এরও কিন্তু একই পাশে বৃত্ত দুটি অবস্থিত। তাহলে এক্ষেত্রে সরল সাধারণ স্পর্শকের সংখ্যা 2, কিন্তু এখানে আর কোনো তির্যক সাধারণ স্পর্শক নেই। 3 নম্বর ক্ষেত্রে কি আছে? সরল সাধারণ স্পর্শকের সংখ্যা 2, তির্যক সাধারণ স্পর্শকের সংখ্যা 1। কেন এখানে 1? এখানে সরল সাধারণ স্পর্শক আমরা আগেই বলেছি, যেহেতু এর একই পাশে অবস্থিত, সিডি এরও একই পাশে অবস্থিত, তাই এখানে সরল সাধারণ স্পর্শকের সংখ্যা 2। ঠিক আছে? কিন্তু যেহেতু এই ইএফ এই সাধারণ স্পর্শকের দুই পাশে বৃত্ত দুটি অবস্থিত, তাই এটি কিন্তু একটি তির্যক সাধারণ স্পর্শক, তাই তির্যক সাধারণ স্পর্শকের সংখ্যা 1। এবারে 4 নম্বরে কি আছে? 4 নম্বরে কিন্তু একটু জটিল ব্যাপারটা। এখানে তাহলে কি কি দেখা যাক? এবি কি সরল না তির্যক? অবশ্যই এবি সরল সাধারণ স্পর্শক। সিডি ওই একই কারণে সরল সাধারণ স্পর্শক। ইএফ কি? ইএফ এর কিন্তু দুই পাশে বৃত্ত দুটি অবস্থিত, তাহলে ইএফ হবে তির্যক সাধারণ স্পর্শক। জিএইচ টা কি? জিএইচ ও কিন্তু একই কারণে তির্যক সাধারণ স্পর্শক। ঠিক আছে? এছাড়া কি আর কোনো স্পর্শক আছে বা কোনো সরলরেখা আছে? হ্যাঁ, আরেকটি আছে, কিন্তু এটি কোনো কিন্তু স্পর্শক নয়। তাহলে সরল সাধারণ স্পর্শকের সংখ্যা 2 এবং তির্যক সাধারণ স্পর্শকের সংখ্যাও 2। এবার আমরা উপপাদ্যে চলে যাব। উপপাদ্য 42। উপপাদ্য 42 কি বলছে? যে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত হবে। অর্থাৎ এই যে এখানে দুটি বৃত্ত নেওয়া হয়েছে যাদের কেন্দ্রগুলি হচ্ছে এ এবং বি যথাক্রমে, এই যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দু হচ্ছে এখানে পি, স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে। অর্থাৎ এবি যদি আমরা যোগ করে দিই, সেটিকে যদি বাড়িয়ে দিই তাহলে পি বিন্দুর মধ্য দিয়ে যাবে, সেটি এটা বলছে। আর এক্ষেত্রে যদি আমরা এবি যোগ করি তাহলে সেটা পি বিন্দুর মধ্য দিয়ে যাবে। ঠিক আছে? এটাই বলছে এই উপপাদ্য। আমাদের তাহলে এই উপপাদ্যের জন্য কি প্রদত্ত হচ্ছে? এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে। প্রমাণ করতে হবে যে এ পি বি সমরেখ, সেটি আমরা আগে বললাম।
যে যদি আমরা এবি কে যোগ করি বা যোগ করে বাড়াই তাহলে সেটি পি বিন্দুর মধ্যে দিয়ে যাবে, অর্থাৎ এই এ পি বি সমরেখ, সেটি এই এসটি অর্থাৎ স্পর্শকের একই পার্শ্বে অবস্থিত হোক আর উভয় পার্শ্বে অবস্থিত হোক বৃত্ত দুটি, ঠিক আছে, এপিবি কিন্তু সমরেখ হবে, সেটি আমাদের প্রমাণ করতে হবে। আমরা একটি অঙ্কন করে নেব, এওপি এবং বিপি যোগ করে নেব, ঠিক আছে, তাহলে এপি আর বিপি আমরা যোগ করে নিলাম। এবারে আমরা প্রমাণে চলে যাব। বৃত্ত দুটি পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে, এটি নিয়ে কোনো সন্দেহ নেই, এটি বলেই দেওয়া আছে। অতএব পি বিন্দুতে বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক আছে। যেহেতু বৃত্ত দুটি পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করেছে, আমরা জানি স্পর্শ বিন্দুতে একটি সাধারণ স্পর্শক পাওয়া যায়। এই ক্ষেত্রে সাধারণ স্পর্শকটি কিন্তু এসটি, তাই তো। এবার একেন্দ্রীয় বৃত্তের এসটি স্পর্শক এবং এপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। এক্ষেত্রে এই এপি কিন্তু আবার ব্যাসার্ধও বটে, এপি একেন্দ্রীয় বৃত্তের। তাহলে কি হবে, স্পর্শক আমরা কি জানি ব্যাসার্ধের সঙ্গে লম্ব হয়, তাই তো। তাহলে এই এপি কিন্তু লম্ব হবে এসটির উপরে, সেটি এখানে লেখা হয়েছে, এপি লম্ব এসটি। আবার যেহেতু বিকেন্দ্রীয় বৃত্তের এসটি স্পর্শক, তাহলে বিপি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, সুতরাং বিপিও তাই ওই একই ভাবে হবে বিপির ক্ষেত্রে, অর্থাৎ এই বিকেন্দ্রীয় বৃত্তের বেলাতেও বিপি কিন্তু এসটি এর উপর লম্ব হবে একইভাবে। তাহলে এপি ও বিপি একই পি বিন্দুতে এসটি সরলরেখার উপর লম্ব। তাহলে কি দেখা যাচ্ছে যে এই এপি এবং বিপি এপি এবং বিপি এই একই বিন্দুতে এসটি সরলরেখার উপর লম্ব। তাহলে এটা হতে পারে কখন, এপি এবং, তাহলে এটা হতে পারে কখন, যদি এপি এবং বিপি একই সরলরেখায় অবস্থিত হয় তবেই সম্ভব। কারণ এখানে এই বিন্দুটি একই বিন্দু, এবার বিপিও লম্ব এপিও লম্ব এসটি এর উপর, তাহলে এপি এবং বিপি নিশ্চয়ই একই সরলরেখায় অবস্থিত, তা না হলে এটা সম্ভব না, কারণ এই দুটোই তো লম্ব। এবার লম্ব হলে এই উল্টো দিকটাও লম্ব হবে। আমরা যদি এপি কে যদি বাড়িয়ে দিই, এখানে আমরা যদি এখানে এপি কে যদি বাড়িয়ে দিই, তাহলে কি উল্টো দিকে সেই লম্বই তৈরি হবে, এখানে বিপিটাই সেই লম্ব। তাহলে এপি সরলরেখাকে বাড়ানোর অর্থই যদি আমরা বিপি ধরি, তাহলে নিশ্চয়ই এপি এবং বিপি একই সরলরেখায় অবস্থিত হবে, অর্থাৎ এপি ও বি সমরেখ, ঠিক আছে। এপি অর্থাৎ দুই বৃত্তের কেন্দ্র এবং স্পর্শ বিন্দু সমরেখ, এই বিন্দুটাই সমরেখ, এটি আমাদের প্রমাণ করার ছিল, প্রমাণ হয়ে গেল। আমরা এবার কতগুলি প্রয়োগ নিয়ে আলোচনা করব। প্রথম প্রয়োগ, মোহন 3 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি অকেন্দ্রীয় বৃত্ত নিয়েছে। বৃত্তটির কেন্দ্র থেকে 6 সেমি দূরের একটি বিন্দু কিউ থেকে মোহন বৃত্তটির উপর একটি স্পর্শক কিউপি এঁকেছে, অর্থাৎ এই যে স্পর্শকটি, এই কিউপি মোহন এঁকেছে। কিউপি স্পর্শকের আমাদের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, ঠিক আছে। এই যে 6 সেমি দূরত্বে একটি কিউ বিন্দু রয়েছে, এই কিউ বিন্দু থেকে কিউপি একটি স্পর্শক এঁকেছে এই 3 সেন্টিমিটার বৃত্তটির উপর, ঠিক আছে। আমাদের কিউপির দৈর্ঘ্যটা বার করতে হবে। আমরা কি ভেবে নিই এটি আমরা কি করে এগোতে পারি। আমরা জানি যে স্পর্শক বৃত্তের ব্যাসার্ধের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে, তাই তো। আমরা এতক্ষণ ধরে কি জানলাম, আমরা জানি যে বৃত্তের স্পর্শক ব্যাসার্ধের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে, তাহলে কিন্তু এটি সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। আমরা যার দুটি বাহু জানি, তাহলে আমরা খুব সহজেই আরেকটি বাহুর মান বার করতে পারব। দেখা যাক আমরা তাহলে কিভাবে এগোই। অকেন্দ্রীয় বৃত্তের ওপি ব্যাসার্ধ এবং কিউপি স্পর্শক, সেটি আমরা বললাম। অকেন্দ্রীয় বৃত্তের ওপি হচ্ছে ব্যাসার্ধ এবং কিউপি হচ্ছে স্পর্শক। তাহলে ওপি হচ্ছে কিউপির উপর লম্ব, তাহলে ত্রিভুজ ও কিউপি, এই ও কিউপি এটা কিন্তু তাহলে একটি সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে।
এবার সমকোণী ত্রিভুজের বেলায় আমরা কি জানি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে PQ স্কয়ার মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজের স্কয়ার। তাহলে এখান থেকে আমরা PQ এর স্কয়ারের মান পেয়ে যাবো এরকম হবে, PQ স্কয়ার সমান OQ স্কয়ার অর্থাৎ অতিভুজের স্কয়ার মাইনাস OP স্কয়ার। সেখান থেকে আমরা যদি মানগুলো বসিয়ে দিই তাহলে আমরা 5 পেয়ে যাচ্ছি, অর্থাৎ PQ সমান সমান 5 সেন্টিমিটার। আমরা এবারে প্রয়োগ নাম্বার 2 তে চলে যাব। 2 নম্বর প্রয়োগ কি বলছে, চিত্রে দেখানো অকেন্দ্রীয় বৃত্তের OB এবং OA দুটি ব্যাসার্ধ। ঠিক আছে, এই OB আর OA হচ্ছে এই অকেন্দ্রীয় বৃত্তের দুটি ব্যাসার্ধ। বহিস্থ বিন্দু থেকে PA এবং PB দুটি স্পর্শক অঙ্কন করা আছে। এই বহিস্থ একটি বিন্দু P নেওয়া হয়েছে, সেখান থেকে PA এবং PB দুটি স্পর্শক অঙ্কন করা হয়েছে। তাহলে BOP অর্থাৎ এই যে কোণটি, এই কোণটি যদি 70 ডিগ্রি হয় তাহলে AP ও এই কোণটি কত, এই কোণটির মান বার করতে হবে। আমরা একটু ভাবি এটি কিভাবে আমরা অগ্রসর হবে এই সমস্যাটি সমাধান করার জন্য। আমরা কিন্তু এই অধ্যায়ে পড়েছি যে বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, সেই দুটি স্পর্শক যে বিন্দুতে ছেদ করে বৃত্তকে, সেই স্পর্শ বিন্দু থেকে এবং সেই বহিস্থ বিন্দু থেকে কেন্দ্রে যে কোণগুলি তৈরি হয় সেই কোণগুলি পরস্পর সমান হয়। অর্থাৎ এখানে বহিস্থ বিন্দু P, এখান থেকে যে স্পর্শকগুলি অঙ্কন করা হয়েছে যে PB এবং PA, এই PB এবং PA এরা যে বিন্দুটা স্পর্শ করেছে অর্থাৎ B এবং A, এই স্পর্শ বিন্দু থেকে আর এই P বিন্দু থেকে যে কোণটা তৈরি হয়েছে কেন্দ্রের বৃত্তের কেন্দ্রের সঙ্গে, এই কোণগুলি পরস্পর সমান হয়। তাহলে এই দুটো কোণ যদি সমান হয়ে যায় তাহলে এটাও নিশ্চয়ই 70 ডিগ্রি হবে, এটি যদি 70 ডিগ্রি হয়। আর আমরা জানি বৃত্তের স্পর্শক ব্যাসার্ধের সঙ্গে কত ডিগ্রি কোণ করে, 90 ডিগ্রি কোণ করে। তাহলে এটি যদি একটি ত্রিভুজ হয় তাহলে আমরা দুটি কোণ জেনে গেছি, তাহলে 3 নম্বর কোণটি পেয়ে যাবো, কারণ আমরা জানি ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই কোণটা যা হবে এই কোণটাও নিশ্চয়ই তাই হবে, কারণ এই কোণটা সমান এই কোণটা। তাহলে এই কোণটার মান আমরা বার করলে এই কোণটা পেয়ে যাবো। সেটি এখানে লেখা হয়েছে সমাধানে। আমরা জানি বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ বৃত্তের কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, অর্থাৎ POA = 70 ডিগ্রি। এই POA এটা হচ্ছে 70 ডিগ্রি। এখন অকেন্দ্রীয় বৃত্তের OA ব্যাসার্ধ এবং PA স্পর্শক। ঠিক আছে, এই OA ব্যাসার্ধ এবং PA স্পর্শক। তাহলে কি হবে, OA P এর উপর লম্ব হবে, এই OA P এর উপর লম্ব। তাহলে এটি একটি সমকোণী ত্রিভুজ হবে, অর্থাৎ OAP নিশ্চয়ই তাহলে একটা সমকোণী ত্রিভুজ হবে। ঠিক আছে, তাহলে আমরা সমাধান একটু অন্যভাবে করেছি। তাহলে কোণ APO সমান কি হবে, তাহলে এই কোণটা কত হবে, আমরা যদি এই কোণটা যদি পেয়ে যাই তাহলে এই কোণটা অবশ্যই পেয়ে যাব। এই 180 ডিগ্রি থেকে এই দুটো সমষ্টি আমাদের বাদ দিতে হবে, আমাদের এটি 90 ডিগ্রি, 90 + 70 এখানে তাই করেছি। এই 180 থেকে আমরা বাদ দিয়েছি, সেটা করলে 20 ডিগ্রি আনসার। অনেক ধন্যবাদ এই সেশনটি মনোযোগ সহকারে শোনার জন্য। আমরা এই সেশনের অনেক প্র্যাকটিস এক্সাম্পল নিয়ে আসবো এরপরে। আমাদের সঙ্গে ধৈর্য সহকারে থাকো। অনেক ধন্যবাদ।